আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বঙ্গে চলছে এসআইআর। বারবার করে যে অভিযোগগুলো উঠে আসছে যে এসআইআর পক্ষপাতদুষ্ট। সত্যিই কি এসআইআর পক্ষপাতদুষ্ট? কি উঠে আসছে মুড অফ দ্য নেশন জনসমীক্ষাতে? এবার আপনাদেরকে সেটা বলবো। এসআইআর প্রক্রিয়াটি কি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট? এখানে কিন্তু যে উত্তরটা আমরা পাচ্ছি, বারবার এই অভিযোগগুলো এ রাজ্যে করা হচ্ছে। শাসক দল করছে বিরোধী দলকে, বিরোধী দল করছে শাসক দলকে, মানে এ ওর দিকে ঠেলছে, সে তার দিকে ঠেলছে। 50% মানুষই বলছে যে এসআইআর হচ্ছে পক্ষপাত দুষ্ট, এবং 38% মানুষ বলছেন যে না, এসআইআর পক্ষপাত দুষ্ট নয়। এটা নিয়ে স্বপন আমরা দেখেছি যে বিভিন্ন সময় নানা আলোচনাও আমরা করেছি যে এসআইআর এ কার ক্ষতি কার লাভ। এসআইআর এর যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে স্থানান্তরিত ভোটার, তাদেরকে এক জায়গায় এন্ট্রি করা, যারা নেই বেঁচে, যারা মারা গিয়েছেন তাদের নামগুলো বাদ দেওয়া, যারা নতুন ভোটার হয়েছেন তাদের নামগুলো ঢোকানো। এই কাজের মধ্যে দিয়ে লাভ ক্ষতির একটা হিসেব কিন্তু ইতিমধ্যেই কষা হচ্ছে। সুতরাং এসআইআর কি রাজনীতি দ্বারা পক্ষপাত দুষ্ট? এই বিষয়টা কিন্তু বারবার করে প্রশ্নে উঠে আসছে যে রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট কিনা। 50% মানুষ বলছেন যে হ্যাঁ পক্ষপাত দুষ্ট, এবং একই সঙ্গে 38% মানুষ বলছেন যে পক্ষপাত দুষ্ট নয়। তার মানে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার ওপরও কিন্তু একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে। একদমই। এবং স্বশাসিত একটি সংস্থা নির্বাচন কমিশনের নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে। নির্বাচন কমিশন কি জন্য, মানে কিসের কাস্টোডিয়ান? যাতে আমরা সাধারণ মানুষ যারা রয়েছেন সারা দেশের সবাই যাতে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। এবং আমাদের সংবিধান বলছে ভারতের নাগরিক যারা তাদের প্রত্যেকের নির্দিষ্ট বয়সের পর ভোটদানের অধিকার রয়েছে, এবং সেই অধিকারকে সুনিশ্চিত করার দায়িত্ব বর্তায় নির্বাচন কমিশনের কাঁধে। এবারে দেখো, এই যে সি ভোটার আর ইন্ডিয়া টুডের যে মুড অফ দ্য নেশনের জনমত সমীক্ষা, তাতে কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে 50% মানুষ বলছেন যে এসআইআর পুরো প্রসেসটা রাজনৈতিক পক্ষপাত মুক্ত, এবং 50% মানুষ বলছেন হ্যাঁ এটা পক্ষপাত মুক্ত, 38% মানুষ বলছেন যে না এটা পক্ষপাত মুক্ত নয়। এবারে আমরা পরের গ্রাফিক্সে যাই। আর কি কি বিষয় উঠে এসেছে জনমত সমীক্ষা, এবার সেটা দেখাবো। আমরা দেখাবো এবার যে এনডিএ সরকারের সবথেকে বড় ব্যর্থতা কি। এবং বিধানসভা ভোটের আগে কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে 2026-এ রয়েছে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এনডিএ সরকারের সবথেকে বড় ব্যর্থতা, মানে 2024-এ যে সরকার দিল্লিতে বসে রয়েছে তাদের ব্যর্থতা কি? কারণ আমরা জানি যে সেই প্রভাবগুলো কিন্তু রাজ্যেও ভীষণভাবে পড়ে। বেকারত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সব থেকে বড় একটা বাধা। একদমই। এবং 2014-য় নরেন্দ্র মোদী আসার পর থেকে, মানে একবার মনে করে দেখো 2014-র আগে অবধি যখন প্রধানমন্ত্রী মানে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তার সেই সময় কিন্তু বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতারা যারা আন্দোলন করছিলেন তারা মনমোহন সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা সব থেকে বেশি আনছিলেন সেটা হচ্ছে গিয়ে মূল্যবৃদ্ধি, তারপর হচ্ছে গিয়ে কর্মসংস্থান, বেকারত্ব। তোমার স্মরণে থাকবে যে গ্যাসের দাম যদি 400 টাকা থেকে বেড়ে 450 টাকা হয়ে গিয়েছিল, স্মৃতি ইরানিরা গ্যাসের সিলিন্ডার নিয়ে দিল্লির রাস্তায় বসে গিয়েছিলেন আন্দোলন করতে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি সিনারিওটা দেখি তাহলে বিশাল পরিবর্তন এসেছে। আমরা হ্যাঁ এটা ঠিক যে ভারত দেশে মানে সারা বিশ্বের চতুর্থ যে ইকোনমি রয়েছে জিডিপির নিরিখে, সেই ইকোনমিতে আমরা পৌঁছে গেছি ঠিকই, কিন্তু আমরা পার ক্যাপিটা ইনকামের দিক থেকে একটু দর্শকদেরকে বলে দিই বুঝতে সুবিধা হবে যে মাথাপিছু যে গড় আয় তাকে বলা হয় পার ক্যাপিটা, মানে ওভারঅল ইনকাম নয়, মানে আপনি সারা মাস কাজ করে যে টাকা ইনকাম করেন সেই মাথাপিছু ইনকাম। মানে আপনার বাড়িতে যদি দুজন কর্মরত ব্যক্তি থাকেন তাহলে দুজন কত টাকা ইনকাম করেন মাসের শেষে, সেটাই হচ্ছে গিয়ে মাথাপিছু ইনকাম। এবারে এই পার ক্যাপিটা ইনকামের দিক থেকে ভারত অনেক পিছিয়ে। জিডিপির নিরিখে আমরা এগিয়ে গেছি ঠিকই, কিন্তু আমাদের মানে পকেটে টাকা কতটা আসছে, আমাদের খরচা করার ক্ষমতা কতটা, এইটা নিয়ে একটা কিন্তু সমস্যা রয়ে গিয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে এই বেকারত্ব। দেখুন আমাদের জনমত সমীক্ষায় 17% মানুষ বলছেন যে বেকারত্ব মোদী সরকারের বা এনডিএ সরকারের সব থেকে বড় ব্যর্থতা। 20% মানুষ বলছেন মূল্যবৃদ্ধি, মানে আপনি আপনার বাড়ির পাশে বাজারে একটু চাল ডাল
পেঁয়াজ, আদা, রসুন, মাছ, মাংস এই সমস্ত নিত্য নৈমিত্তিক জিনিসগুলো কিনতে গিয়ে আপনাদের পকেট হাঁসফাঁস করে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই, আমরা এটা বলতেও শুনি যে একটা সময় ছিল যখন 500 টাকা নিয়ে বেরোলে ব্যাগ ভর্তি করে সারা সপ্তাহের বাজার চলে আসতো। এখন 500 টাকা নিয়ে গেলে ওই একদিনের বাজারও ঠিকঠাক হয়তো হয় কিনা সেটা নিয়ে সন্দেহ। মানে আগে বলা হতো পকেট হালকা টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি বাজার হতো, এখন হালকা বাজার ব্যাগ ভর্তি হয়, পকেট ভর্তি টাকা নিয়ে যেতে হয়। এবারে আমরা যেদিকে নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবার নজর রাখবো, সেটা হচ্ছে যে কোন দল কটা আসনে বাংলা জিতছে, মানে বাংলায় কে কটা আসন পেতে পারে, কি উঠে এসেছে জনসমীক্ষার হিসেবে, জনমত সমীক্ষা কি বলছে সেদিকে নজর রাখবো। এই মুহূর্তে নির্বাচন হলে কি হবে, কোন দল জিতবে, কে হারবে, পশ্চিমবঙ্গের অবস্থানই বা কিরকম থাকবে, সেই ডেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব সি ভোটার ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের জনমত সমীক্ষায় যেটা উঠে এসেছে। এই মুহূর্তে যে ডেটাটা আমরা নজর দেব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তার কর্মক্ষমতা, তিনি কতটা সাকসেসফুল, তিনি কি তার যে প্রতিশ্রুতিগুলো ছিল সেই অনুযায়ী কাজ করতে পেরেছেন, মানুষ কি মনে করছেন, দেখব সেই বিষয়টা। দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কর্মক্ষমতা ভালো বলছেন 57% মানুষ, গড় মানে অ্যাভারেজ বলছেন 16% মানুষ, এবং খারাপ বলছেন 24% মানুষ। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে খুশি দেশের বেশিরভাগ মানুষ, এটা আমাদের জনমত সমীক্ষায় কিন্তু প্রকাশ পাচ্ছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ইন্দিরা, এর মধ্যে প্রধানমন্ত্রীর কাজে খুশি, কারণ বিশ্বব্যাপী ওয়ার্ল্ড অর্ডারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের যে ভূমিকা বা ভারতের যে অবস্থান এই মুহূর্তে তৈরি হয়েছে, তার পাশাপাশি আমরা দেখেছি অপারেশন সিন্দুরে পাকিস্তানকে একেবারে মাত দেওয়া থেকে শুরু করে আরও বেশ কিছু, ডোনাল্ড ট্রাম্পের এত কূটনৈতিক চাপের পরেও ভারতের অর্থনীতি যেভাবে এগোচ্ছে, জিডিপির নিরিখে এটা বলে রাখি, তো সেটাতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা অন্য মাত্রা দিয়েছে দেশের মানুষ, নিশ্চিতভাবে এটা বলা যায় ইন্দিরা। একদম, এবং সেই প্রতিফলনটাই আমরা দেখতে পাচ্ছি যে ভালো 57%, গড় 16, এবং 24% মানুষ বলছেন খারাপ। আসবো পরের পয়েন্টে, জনমত সমীক্ষার পরের প্রশ্ন, মোদী দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থনৈতিক অবস্থার কতটা উন্নতি হয়েছে। আমরা সবাই জানি যে ভারত এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 4th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি, মানে ভারতের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে বিশ্বে 4র্থ স্থানে রয়েছে। যদিও পার ক্যাপিটায় ভারত সেভাবে না এগোলেও জিডিপির দিক থেকে কিন্তু ভারত অনেকটা এগিয়ে গিয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে ভালো, কারণ আমরা জানি যে কোভিডে যেভাবে একটা ধাক্কা লেগেছিল, তারপরে কিন্তু ভারত যথেষ্ট ঘুরে দাঁড়িয়েছে এবং বলা যেতে পারে যথেষ্ট ভালো অবস্থাতে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত উন্নতি করেছে। কত শতাংশ মানুষ বলছেন? 35% মানুষ বলছেন যে নরেন্দ্র মোদী দায়িত্ব নেবার পর ভারতের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। একই আছে বলছেন 30%, এবং খারাপ হয়েছে বলছেন 32% মানুষ। কিন্তু স্বপন, দেখো সংখ্যাগুলো কিন্তু একদম একেবারে ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।